একটি ১০০ টাকার নোট আর একটি থলে। এই নিয়ে সরল বিশ্বাস রওনা হলেন বাজারের দিকে। যাওয়ার আগে স্ত্রীকে ডেকে বললেন, মিনা, দরজাটা বন্ধ করে দিও, আমি সবজি কিনে আসছি। স্ত্রী বললেন, ঠিক আছে, তবে ধনেপাতা আর কাঁচা লঙ্কা আনতে ভুলবে না। চলতে চলতে সরল বিশ্বাসের মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মস্তিষ্ক যেন দ্বিধাগ্রস্ত ছিল। হঠাৎ বাজারে গিয়ে শুনলেন পরিচিত আওয়াজ, এই যে সরল বাবু, এতদিন পর দেখা। আগে তো রোজ সবজি কিনতে আসতেন, আজকাল দেখা নেই। সবজি বিক্রেতা রতন এ কথা বলতেই সরল বিশ্বাস মৃদু হাসলেন। হ্যাঁ রতন, আগে কথা আর ছিল, এখন তো আমরা দুজনেই বৃদ্ধ। কথায় সবজি আর খাওয়া হয়, তাছাড়া জিনিসপত্রের দাম যে হু হু করে বাড়ছে, এত খরচ করে কি হবে? ঠিক কথা বলছেন বাবু, এখন বলুন কি কি সবজি দেব? আধ কেজি করে আলু, পেঁয়াজ আর আধ কেজি টমেটো দাও, আর একটু ধনেপাতা দিও। ঠিক আছে বাবু, সব মিলিয়ে ৫০ টাকা হলো, বলে সবজির ব্যাগে ধনেপাতা আর কাঁচা লঙ্কাও ঢুকিয়ে দিল রতন। তখন একটু লজ্জিত মুখে নিজের পকেট হাতড়ালেন সরল বিশ্বাস। পকেট থেকে বের করলেন সেই একমাত্র ১০০ টাকার নোটটি। রতনের দিকে বাড়িয়ে বললেন, রতন, এটা এখন রাখো। আসলে আমি আজ বেশি টাকা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু এখানে আসার আগে ওষুধ কিনতে গিয়েছিলাম। ওষুধের দাম এত বেড়ে গেছে যে প্রায় সব টাকা সেখানেই খরচ হয়ে গেল। বাকি ৫০ টাকা পরে দিয়ে দেব। রতন বলল, বাবু, আপনি তো বছরের পর বছর ধরে আমার কাছ থেকে সবজি কিনছেন, কখনো কি আমি আপনার থেকে জোর করে টাকা নিয়েছি? যখন সুযোগ হবে তখন দিয়ে দেবেন। আপাতত এই ১০০ টাকাও রাখুন, লাগবে আপনার। না রতন, আমি ১-২ দিনের মধ্যে দিয়ে যাব, বলে সরল বিশ্বাস সবজি হাতে বাড়ির দিকে রওনা হলেন। এই তো ফিরে এসেছ, কিন্তু এ কি? তুমি তো পুরো ঘেমে একেবারে ভিজে গেছ, হেঁটে গিয়েছিলে নাকি? মিনা জিজ্ঞেস করলেন। সরল বিশ্বাস মাথা নেড়ে সম্মতি দিলেন। তখন মিনা কিছুটা বিরক্ত গলায় বললেন, তোমাকে কতবার বলেছি অটো করে যাওয়া আসা করো, কিন্তু তুমি তো কারো কথা শোনো না। আর এ কি? তুমি তো বলেছিলে সবজি আনতে যাচ্ছ, শুধু আলু পেঁয়াজ নিয়েই ফিরে এসেছ। তবে কি করতাম মিনা, পকেটে ছিল মাত্র ১০০ টাকা। এই সবজিগুলোই ৫০ টাকার হয়েছে, এখনো ৫০ বাকি। সম্মান বাঁচানোর জন্য সবজি বিক্রেতার সামনে মিথ্যা বলতে হলো। বললাম, টাকা এনেছিলাম, কিন্তু ওষুধ কেনায় খরচ হয়ে গেছে। বলতে বলতে সরল বিশ্বাসের চোখ জলে ভরে উঠল। বলতে গেলে আমি একজন আইএএস ছেলের বাবা, কিন্তু পকেটে একটাও খুচরো পয়সা নেই আমার। মিনা তার কাঁধে হাত রাখলেন, শান্ত গলায় বললেন, যদি পেনশনের টাকা শেষ হয়ে গিয়েছিল তাহলে আদিত্যকে ফোন করে টাকা পাঠাতে বলতে। পেনশন তো আসতে এখনো ২-৩ দিন বাকি আছে। কিন্তু মিনা, এইটুকু বুঝতে কি ওর নিজে থেকে উচিত নয়? মা বাবার প্রতিও তো কিছু দায়িত্ব থাকে। আমার যে পেনশনের টাকা আসে তার মধ্য থেকে এক বিশাল অংশ লোনের কিস্তি দিয়ে চলে যায় সেই লোন, যেটা আমি ওর পড়াশোনার জন্য নিয়েছিলাম। আজও আমি সেটা মেটাতে পারিনি। এই সামান্য আয়ে এই বড় শহরে টিকে থাকা দায়। যার ক্যারিয়ার গড়ার জন্য আমরা নিজেরা সব ইচ্ছে বিসর্জন দিয়েছিলাম, সেই আজ আমাদের ভুলে গিয়ে নিজের আলাদা বাড়িতে আরামে দিন কাটাচ্ছে। বলতো মিনা, বৃদ্ধ বয়সে আমাদের কি ছেলের সাহচর্য প্রয়োজন ছিল না? সরল বিশ্বাসের বুকের যন্ত্রণাগুলো কথার মাধ্যমে বেরিয়ে এলো। মিনার চোখেও তখন একরাশ ব্যথা উঠে এল, কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নিয়ে মুখে একরকম জোর করে হাসি এনে স্বামীকে বোঝাতে লাগলেন, তুমি তো জানো, আজকালকার ছেলেমেয়েরা নিজের মতো চলতে চায়, নিজের মতো বাঁচতে চায়। এতে দোষের কি? ওরা খুশি থাক, মা বাবার খুশিও তো তাতেই হওয়া উচিত। আহা, আর শুরু করলে মিনা, প্রত্যেকবারের মতো এবারও তুমি ছেলে আর পুত্রবধূর অন্যায় আচরণ ঢাকতে শুরু করলে। গলার স্বরে অসন্তোষ ফুটে উঠল সরল বিশ্বাসের। কিছুক্ষণ চুপ থেকে মিনা শান্তভাবে বললেন, আমি তোমার সব কথায় একমত, কিন্তু বড়রা একটা কথা ঠিকই বলেছেন, যেখানে কোনো কিছুতেই কিছু হয় না সেখানে নিজেকে বোঝানোই সবচেয়ে ভালো। এসো, ফোন করো তোমার ছেলেকে। এই বলে মিনা সরল বিশ্বাসের হাতে ফোন দিলেন এবং পাশে সোফায় বসে পড়লেন। সরল বিশ্বাস ফোন করলেন। ফোনের বেল বেজেই চলল, কেউ ধরল না। অনেকবার চেষ্টা করার পর অবশেষে ফোন ধরল আদিত্য, কিন্তু কিছু বলার আগেই সে বলে উঠল, বাবা, এখন আমার একদম সময় নেই, কাল কথা বলবো। এটা বলেই ফোন কেটে দিল সে। কি হলো, ফোন ধরল না? মিনা জিজ্ঞেস করলেন।
ধরেছিল বটে, কিন্তু তোমার আদরের ছেলের এখন সময় নেই বলেই ফোন কেটে দিল। সরল বিশ্বাস মুখ ফিরিয়ে বললেন, আচ্ছা কিছু না, বড় অফিসার তো, নিশ্চয়ই খুব জরুরি কাজে ব্যস্ত। এসো, আমি তোমার জন্য 1 কাপ চা করে আনছি বলেই মিনা চলে গেলেন রান্নাঘরের দিকে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সরল বিশ্বাস বললেন, মিনা, কাল আমাদের ছেলে আর পুত্রবধূর বিবাহবার্ষিকী ছিল। কাল রাতে আমাদের সেই অফিসার ছেলে তার বন্ধু বান্ধব আর চেনা পরিচিতদের নিয়ে একটা 5 স্টার হোটেলে পার্টি দিয়েছে। ওই সব আয়োজনেই ব্যস্ত ছিল সে, তাই হয়তো আমাদের সঙ্গে কথা বলার সময় হয়নি তার। এই কথা শুনে মিনা বললেন, আরে হ্যাঁ, কাল তো ছিল 3 অক্টোবর। 3 অক্টোবর তো ওদের অ্যানিভার্সারির দিন। আমরা কিভাবে ভুলে গেলাম ওদের উইশ করতে? হতে পারে আমাদের এই ভুলেই বাচ্চারা রেগে গেছে। তুমি তো দেখছি সীমা ছাড়িয়ে গেলে মিনা। আমরা উইশ করিনি বলে তারা পার্টিতে আমাদের ডাকে না? সত্যি কথা বলতে কি, ওই তথাকথিত হাই সোসাইটির লোকজনের মধ্যে আমাদের মতো সাধারণ মা বাবাকে ডেকে ওদের মান নষ্ট হতো। শর্মাবাবু বলছিলেন শহরের বড় বড় প্রভাবশালী লোকেরা নাকি উপস্থিত ছিল পার্টিতে। তুমি বলো, আমি যদি না বানাতাম ওই মাথা ব্যথার মিথ্যে গল্পটা, তাহলে কি বলতাম? বলতাম যে আমাদের ছেলে আমাদের আমন্ত্রণই জানায়নি। এত কথা বলার সময় সরল বিশ্বাসের মোবাইলে একের পর এক নোটিফিকেশন আসতে লাগল। দেখে বোঝা গেল শর্মাবাবু রাতের পার্টির কিছু ছবি আর ভিডিও পাঠিয়েছেন। ছবি আর ভিডিও দেখে স্তব্ধ হয়ে গেলেন সরল বিশ্বাস আর মিনা। পার্টিটা সত্যিই ছিল রাজকীয়। বিশাল হলো ঘর, চোখ ধাঁধানো আলো, বড় বড় মন্ত্রী, সেলিব্রিটি, অফিসারদের আনাগোনা। আদিত্যর বন্ধু আর পরিচিতদের পাশাপাশি পুত্রবধূর মা বাবা এবং আরও অনেক আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। এক বিশাল কেক রাখা ছিল মঞ্চে। কেক কাটার সময় পুত্রবধূর মা বাবাই দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে। এই সব কিছু দেখে যেন মাটি ফুঁড়ে ঢুকে পড়ার মতো লজ্জা ও অপমানবোধে ডুবে গেলেন সরল বিশ্বাস ও মিনা। তারপরের 2 দিন কোনো রকমে সংসারের খরচ চালালেন। তৃতীয় দিনে পেনশনের টাকা হাতে পেয়ে সরল বিশ্বাস প্রথমেই গেলেন রতন সেই সবজি বিক্রেতার পাওনা মেটাতে। কিন্তু ফেরার সময় প্রতিবারের মতো এবারও তিনি থেমে গেলেন এক ফলের দোকানে। দোকানির নাম ছিল সোহন। তাকে দেখেই সোহন চেয়ার ছেড়ে উঠে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করল। সরল বিশ্বাস তাকে জড়িয়ে ধরলেন। কেমন আছ রে সোহন? ভাল আছি কাকা, অনেক দিন পর দেখা, তাই খুব ভালো লাগছে। তাই তো ভাবলাম দেখা করে আসি। তোমার ব্যবসা কেমন চলছে রে? আপনার আশীর্বাদ আর ওপরওয়ালার কৃপায় সব ভালোই চলছে কাকা, বলে সোহন তাড়াতাড়ি কিছু ফল তুলতে শুরু করল। আরে না না সোহন, ফলের দরকার নেই। না কাকা, কিছু খেতে পড়তে হবে তো, আপনি একেবারে শুকিয়ে যাচ্ছেন। দেখুন, আপনার জন্য কিছু ফল তো রাখতেই হবে, বলে সে এক প্যাকেট ফল তার সামনে রাখল। কিন্তু সোহন, আজ যা টাকা এনেছিলাম সব দিয়ে দিয়েছি। এখন তোমার কাছ থেকে কিছু নিতে আমার খুব লজ্জা লাগছে। আরে কাকা, কেন এমন বলেন? আমি আজ যা হয়েছি সবই তো আপনার দয়ায়। আমি ভুলে যাইনি সেই দিনগুলো যখন কেউ পাশে দাঁড়ায়নি, একমাত্র আপনিই সাহায্য করেছিলেন। 8 বছর আগে আমার বাবার মৃত্যু হলো, মা তখন ভীষণ অসুস্থ। আমার কাছে তখন 1 টাকাও ছিল না ওনার চিকিৎসার জন্য। আমি প্রায় চুরি করার কথাও ভেবেছিলাম। তখন আপনি নিজে থেকে এগিয়ে এসে শুধু আমার মায়ের চিকিৎসার খরচই জোগাননি, বরং কিছু টাকা দিয়ে আমাকে এই ফলের দোকানটা খোলার সুযোগ করে দিয়েছিলেন। আপনার সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না কাকা। কিছুক্ষণ সোহনের সঙ্গে মন খোলা কথা বলে ফল হাতে নিয়ে সরল বিশ্বাস বাড়ি ফিরে এলেন। কয়েকদিন কেটে গেল। একদিন সকালে হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে এসে সরল বিশ্বাস বললেন, আরে এটা কি? মিনা, এখনো ঘুমিয়ে আছো? শরীর ঠিক আছে তো? মিনা ক্লান্ত গলায় বললেন, জানি না, আবার বুকে খুব জ্বালা করছে। আহ মিনা, কতবার বলেছি একবার ডাক্তারের কাছে চলো, পরীক্ষা করিয়ে নি। কিন্তু তুমি তো কথাই শোনো না। খরচের ভয়ে নিজের শরীর নিয়ে এত অবহেলা করা উচিত না। বলতে বলতেই জোর করে মিনাকে নিয়ে গেলেন কাছেই তাদের পারিবারিক ডাক্তারের কাছে। চেকআপের পর ডাক্তার জানালেন ব্যাপারটা একটু গুরুতর, একবার ভালো কোনো বড় হাসপাতালে গিয়ে দেখানো দরকার। এই কথা শুনে সরল বিশ্বাস চিন্তায় পড়ে গেলেন। ভাবতে লাগলেন বড় হাসপাতাল মানেই বড় খরচ।
আর সেই খরচ কি এখন তাদের পক্ষে সম্ভব? বড় হাসপাতালের খরচও যে কত বেশি সে কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল। ডাক্তারের কাছ থেকে ফিরে আসার পর সরল বিশ্বাস আবার ফোন করলেন ছেলেকে। হ্যালো রে বাবা। হ্যাঁ বাবা, কেমন আছেন আপনি? অনেক দিন ধরেই ভাবছি সময় করে তোমাদের সঙ্গে দেখা করতে যাব, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো কাজ এসে পড়ে। আমি তো মোটামুটি ভালোই আছি, কিন্তু তোর মা মিনার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। কি হয়েছে মাকে? জিজ্ঞেস করল আদিত্য। সরল বিশ্বাস কিছুটা গলা ধরে বললেন, ঠিক করে বলতে পারি না, কয়েকদিন ধরে খুবই দুর্বল আর বুকে ব্যথা করছে। আমাদের পারিবারিক ডাক্তার বললেন বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। তোকে তো জানা আমাদের অবস্থা, এমন কোনো জমানো টাকা নেই যে হঠাৎ বড় খরচ করতে পারবো। আরে বাবা, আপনি মাকে ডাক্তার মল্লিকের কাছে নিয়ে যান, আমি ওর সঙ্গে কথা বলে নেব। তা ঠিক আছে, কিন্তু যদি উনি কোনো পরীক্ষা বা স্ক্যানের কথা বলেন বা অন্য কোথাও রেফার করেন তাহলে তো খরচ হবেই বাবা। বাবা, আপনি শহরের যে কোনো বড় ডাক্তার দেখান, যে কোনো হাসপাতালেই যান, যে কোনো টেস্ট করান, শুধু আমাকে জানাবেন, আমি সামলে নেব। এখন রাখি, একটু কাজ আছে। হ্যালো হ্যালো। সরল বিশ্বাস ফোনে বলেই যাচ্ছিলেন, কিন্তু ওপাশ থেকে ফোন কেটে গেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি চুপচাপ একটা চেয়ারে বসে পড়লেন। অসহায়তা যেন তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। 3 দিন কেটে গেল। রবিবার সকালে আদিত্য তার স্ত্রী মুস্কানকে বলল, মুস্কান, একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ মা বাবার কাছে যাব। আমি যাব না ওই বস্তির মতো জায়গায়, নাক সিটকে বলল মুস্কান। কিন্তু মার শরীর খারাপ, 3 দিন হয়ে গেল। বাবার ফোনও এসেছিল, আমরা এখনো দেখা করিনি, আর টাকা দেওয়ার কথাও ভাবিনি, বলল আদিত্য কিছুটা গম্ভীর গলায়। না যেতে পারলে অন্তত ড্রাইভারের হাতেই কিছু টাকা পাঠিয়ে দাও। আমাকে যেতে বলো না, বলল মুস্কান বিরক্ত মুখে। কিন্তু মুস্কান, মায়ের খবর তো নিতে হবে, বলল আদিত্য। ভালোই হয়েছে যে ওনারা আবার ফোন করেননি, আমার তো সময়ই ছিল না, কবে যাব? এটা শুনে মুস্কান হঠাৎ একটু ভয় পেয়ে বলল, ও হ্যাঁ, 2 দিন আগে বাবার ফোন এসেছিল আমার মোবাইলে, তোমাকে বলতেই ভুলে গেছি। তুমি এটা ভুলে গেলে কিভাবে? চমকে উঠল আদিত্য। তুমি তখন ভিডিও কনফারেন্সে ব্যস্ত ছিলে, উনি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, আমি বলেছিলাম পরে করিয়ে দেব, তবে আমার মনে হয় না কিছু গুরুতর ব্যাপার ছিল। আর দেরি না করে আদিত্য সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করল, কিন্তু লাইন ব্যস্ত পেল। সে তাড়াহুড়ো করে রওনা দিল বাবার বাড়ি। কিছুক্ষণ পরে সরল বিশ্বাসের বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে নেমে আদিত্য ভেতরে ঢুকল। তখন সরল বিশ্বাস একজন বন্ধু রতনের সঙ্গে বসেছিলেন। ভেতরে ঢুকে আদিত্য দুজনের পায়ে হাত দিল, তারপর পকেট থেকে টাকা বের করে টেবিলে রাখল। টেলিফোনের দিকে তাকিয়ে বলল, কি বাবা, আমি কতবার ফোন করলাম, কিন্তু ফোনই তো লাগল না। দেখুন তো, রিসিভারটা সোজা করে রাখেননি আপনি। সরল বিশ্বাস শান্তভাবে বললেন, আর আমি তোকে 2 দিন ধরে ফোন করে যাচ্ছি, তাও তো কিছু বললি না। আরে বাবা, বিশ্বাস করো, আমি খুব ব্যস্ত ছিলাম। যেদিন ফোন করেছ আমি তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে ছিলাম। তবে আবার ফোন করতে পারতে না? একবার নয়, 10 বার ফোন করেছি, তোর বউয়ের ফোনেও করেছি। বিশ্বাস না হলে মোবাইলটা দেখ, হয় তোর ফোন সুইচ অফ ছিল। যাক, এসব বাদ দাও, এই নাও মিষ্টি খাও। আজ তোমার ছেলের বড় প্রমোশন হয়েছে, আমি এখন ক্যাবিনেট সেক্রেটারি। কাকা, আপনিও খান। মা, শিগগির এসো, তোমার পছন্দের মিষ্টি এনেছি, খুব বড় খবর আছে। থাম আদিত্য, গম্ভীর গলায় বললেন সরল বিশ্বাস, তোর মা মিনা এখন আর এই দুনিয়ায় নেই। এই কথা শুনে আদিত্য যেন জমে গেল। কি বলছেন বাবা, এটা কিভাবে সম্ভব? চিৎকার করে উঠল সে। রতন বললেন, তোর বাবা ডাকমল্লিকের সঙ্গে দেখা করেছিলেন, উনি বলেছিলেন বড় হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু পয়সা ছাড়া কেউ ভর্তি নেয়নি। তোর এই বৃদ্ধ বাবা হাত জোর করে বসেছিলেন, তবু কেউ কিছু করেনি, আর তুই তখন তোর অফিসে ব্যস্ত ছিলি। সব শুনে আদিত্য মাথা ধরে মাটিতে বসে পড়ল, তার চোখে জল এসে গেল। সে কাপা গলায় বলল, আর মায়ের শেষকৃত্য পরশুই হয়ে গেছে, তুমি আমাকে জানালে না কেন বাবা? কেন? আমার এখানে সাহায্য করার মতো অনেক মানুষ আছে, তোর দরকার ছিল সেই সময় পাশে থাকা।
এখন চলে যা, এই টাকাগুলোও নিয়ে যা, আমাদের আর কোনো প্রয়োজন নেই। উদাস মুখে আদিত্য ফিরে গেল নিজের বাড়িতে। মুখে বারবার একই কথা, আমার মা। আমি তো মায়ের মুখটাও শেষবার দেখতে পেলাম না। বাড়িতে এসে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, পিতাজি এত তাড়াতাড়ি মায়ের শেষকৃত্য করলেন কেন? আদিত্য, যদি আমি সেই দিন ফোনটা তুলতাম তাহলে এই অবস্থা হতো না। এই দেখো, তোমার ফোনে 10টা মিসড কল, কিন্তু এই কলগুলো তো অচেনা নম্বর থেকে। আমি কিভাবে জানবো ওটা বাবার নম্বর? 2 দিন কেটে গেল। তারপর একদিন আদিত্যর শ্বশুর ফোন করলেন। মুস্কান ফোন ধরল। বেটি, তাড়াতাড়ি টিভি চালাও। কিন্তু কি হয়েছে? প্রশ্ন করো না, এখনই চালাও নিউজ চ্যানেল। টিভি চালানোর সঙ্গে সঙ্গেই স্ক্রিনে হেডলাইন ভেসে উঠল, বৃদ্ধা স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে স্বামীর বিস্ফোরক অভিযোগ, ছেলে অভিযুক্ত। আদালতের নির্দেশে পুলিশ দায়ের করবে এফআইআর। খবরে জানানো হচ্ছিল এক বৃদ্ধা, যার মৃত্যু হৃদরোগে হয়েছিল, তার স্বামী এই মৃত্যুর জন্য নিজের ছেলেকেই দায়ী করেছেন। অভিযুক্ত আর কেউ নয়, সদ্য পদোন্নতিপ্রাপ্ত ক্যাবিনেট সেক্রেটারি আদিত্য কুমার। এটা দেখে আদিত্য ও মুস্কান একদম স্তব্ধ। টিভির স্ক্রিনে তখন সরল বিশ্বাস বলছেন, ম্যাডাম, এটা নিছক মৃত্যু নয়, আমার স্ত্রীর এক প্রকার হত্যা। আমার ছেলের অবহেলা আর নির্লিপ্তির ফলেই আমার স্ত্রী সময় মতো চিকিৎসা পায়নি। আমি আদালতের কাছে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে আমার কষ্টের কথা প্রকাশ করার সুযোগ দিয়েছে। আমি নিশ্চিত, ন্যায় আমি পাবই। এই রকম বহু মা বাবা আছে যারা আজও এই অবস্থার শিকার। আদিত্যর যেন পায়ের নিচের মাটি সরে গেল। তার মুখ বিবর্ণ, গলা শুকিয়ে গেছে। এমন সময় সরল বিশ্বাস যখন বাড়ি ফিরলেন, তখন আদিত্যর ফোন এল। হ্যালো, পিতাজি, আপনি আপনার ছেলের সঙ্গে এমন করতে পারেন? ব্যাটা, এখন আর কিছু বলার নেই, সবকিছু আদালতেই ঠিক হবে, বলে ফোন কেটে দিলেন সরল বিশ্বাস। তারপর তিনি এসে আরাম কেদারায় বসলেন। চোখ বন্ধ করতেই ঝুঁকিঝাঁকির মধ্যে জমে থাকা কষ্ট যেন গড়িয়ে পড়ল চোখের কোণ দিয়ে। মুখের চামড়ায় খাঁজ পড়ে গেছে, চোখে ভেসে উঠল স্ত্রীর চেহারা। সেই সময় খবর ছড়িয়ে পড়ল শহরে এক আইএএস অফিসারের বিরুদ্ধে আদালতে মামলার কথা। এটা জানার পরে সরকার আদিত্যকে সাময়িক বরখাস্ত করল। এখন মামলা শুরু হলো আদালতে। সরল বিশ্বাস স্থির করলেন, তিনি নিজেই নিজের মামলার লড়বেন। তবে আইনি সহায়তার জন্য একজন অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করলেন। প্রথমেই তিনি তার পারিবারিক ডাক্তারকে ডেকে আদালতে বললেন, ডাক্তারবাবু, যেদিন আমি আমার স্ত্রী মিনার শারীরিক পরীক্ষার জন্য আপনাকে দেখাতে এনেছিলাম, সেদিন কি কি ঘটেছিল তা বলুন। ডাক্তার বললেন, আমি পরীক্ষা করে বলেছিলাম উনাকে হালকা হার্ট অ্যাটাক হয়েছে। আমি তাকে বড় কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। তখন সরলবাবুর কাছে ফি দেওয়ার মতো টাকাও ছিল না, তাই আমি ফি নিইনি। জজ সাহেব বললেন, সরল বিশ্বাস, যদি আমার কাছে ফি দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে কিভাবে আমি বড় হাসপাতালে স্ত্রীর চিকিৎসা করাবো? তারপর তিনি আরেকজন ডাক্তারকে ডাকলেন, যিনি সেই হাসপাতালে কর্মরত ছিলেন যেখানে তিনি মিনার চিকিৎসা করাতে গিয়েছিলেন। হাসপাতালের ডাক্তার বললেন, যখন সরল বিশ্বাস তার স্ত্রীকে আমাদের হাসপাতালে নিয়ে আসেন, তখন তার কাছে চিকিৎসার কোনো খরচ ছিল না, তাই হাসপাতালের নিয়ম অনুসারে আমরা চিকিৎসা শুরু করতে পারিনি। তিনি বলেছিলেন তার ছেলে একজন আইএএস অফিসার এবং সে পরদিন এসে খরচ মেটাবে। তখন হাসপাতাল ম্যানেজমেন্ট তার ছেলের সঙ্গে কথা বলার অনুরোধ করে। তিনি অনেক চেষ্টা করেও ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি। তারপর সরল বিশ্বাস বললেন, জজ সাহেব, আমি ওই রাতেই একাধিকবার আদিত্যকে ফোন করেছিলাম, কিন্তু সে একবারও ফোন ধরেনি। আমি তখন আমার পুত্রবধূ মুস্কানকে ফোন করেছিলাম। সে বলল, আদিত্য ব্যস্ত। আমি বলতে যাচ্ছিলাম এটা জরুরি ব্যাপার, কিন্তু সে না শুনেই ফোন কেটে দেয়। জজ সাহেব, পয়সার অভাবে কোনো ডাক্তার আমার স্ত্রীর চিকিৎসা করতে রাজি হয়নি। তারপর আমি ওনাকে নিয়ে সরকারি হাসপাতালে যাওয়ার চেষ্টা করি, কিন্তু পথেই ওনার অবস্থার অবনতি হয় এবং তিনি মৃত্যুবরণ করেন। এই বক্তব্যের পর আদিত্যর পক্ষের আইনজীবী বললেন, কিন্তু আপনি যদি হাসপাতালে থেকেই অপেক্ষা করতেন, হয়তো আদিত্য ফোন ধরত। আপনার তাড়াহুড়োর কারণেই আপনার স্ত্রীর মৃত্যু হয়েছে। এই কথায় সরল বিশ্বাস ক্ষিপ্ত হয়ে বললেন, জজ সাহেব, একদম ভুল কথা। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করুন আমি কতক্ষণ অপেক্ষা করেছি, কতবার ফোন করেছি ছেলেকে,
কোথাও থেকে কোনো সাহায্য না পেয়ে বাধ্য হয়েই আমি ওনাকে সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। আদালতে মুহূর্তে নিস্তব্ধতা নেমে এল। এক বৃদ্ধ বাবার কষ্টের ধ্বনি যেন কোর্টরুম জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। একমাত্র অবহেলার কারণে একজন মা তার ছেলের মুখ না দেখেই চলে গেলেন। সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম হয়তো প্রাণটা বাঁচবে। যদি আরেকটু অপেক্ষা করতাম তাহলে শুধু এই পার্থক্য হতো যে আমার স্ত্রী রাস্তার বদলে হাসপাতালেই মারা যেত। এই কথাগুলি শুনে বিচারক পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করলেন। শুনানি শেষ হতেই যখন সরল বিশ্বাস আদালতের বাইরে বেরিয়ে এলেন, তখন মিডিয়া তার সাক্ষাৎকার নিতে প্রস্তুত দাঁড়িয়েছিল। একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও তিনি যেভাবে আদালতে যুক্তি উপস্থাপন করেছিলেন তা অনেক নামকরা আইনজীবীকেও হার মানিয়ে দেয়। পরবর্তী শুনানিতে বিচারক তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই মামলায় ঠিক কী চান? তিনি বললেন, আমি 2.5 কোটি টাকা ক্ষতিপূরণ চাই। বিচারক অবাক হয়ে বললেন, কিন্তু এত টাকা কেন? সরল বিশ্বাস বললেন, আমি যত টাকা আমার ছেলের পিছনে খরচ করেছি সব মিলিয়ে তা 2.5 কোটি টাকা হয়। এই কথা শুনে আদিত্যর আইনজীবী চেঁচিয়ে বলল, মিস্টার সরল, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি জানেনও কি আপনি কত টাকা দাবি করছেন? সরল বিশ্বাস শান্তভাবে বললেন, যখন আদিত্য 5 বছরের ছিল তখন জানলাম তার হৃদযন্ত্রে গুরুতর সমস্যা। অপারেশন ছাড়া উপায় ছিল না। সেই সময় আমার কাছে এত টাকা ছিল না, তাই আমি আমাদের গ্রামের জমি বিক্রি করি। যদি আজ সেই জমি থাকত তাহলে সেটা বিক্রি করে আমি কোটি টাকা পেতাম। আমি সেই জমির বর্তমান মূল্য চাই। এছাড়াও আমি তার পড়াশোনার খরচ চাই। সে IAS হতে চেয়েছিল, তার জন্য তাকে ভালো কোচিংয়ে দিতে হয়েছিল, যার ফি আমি বহন করতে পারতাম না। তাই আমি লোন নিই, আর আজও সেই লোনের কিস্তি দিচ্ছি। আমার সামর্থ্য ছিল না, কিন্তু আমি দিনরাত খেটে তাকে বড় করেছি। আর আজ সে আমাদের পুরনো বাড়িতে ফেলে রেখে বিলাসবহুল বাংলোয় নিজের স্ত্রীকে নিয়ে থাকছে। সে আমাদের দায়িত্ব থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছে। এই কথা বলতে বলতে সরল বিশ্বাস আবেগে কাঁদতে শুরু করলেন। তিনি আরও বললেন, এই দুঃখেই হয়তো আমার স্ত্রী মীনা চাপে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কিছুদিন পরে যখন আদিত্য ও তার স্ত্রী রূপা বাড়ি ফিরল, তখন রূপার বাবা বাড়ি এসে উপস্থিত হলেন। আদিত্য জিজ্ঞাসা করল, সত্যি বলো, তুমি কি জানো ফোনটা বাবাই করছিলেন? রূপা বলল, হ্যাঁ আমি জানতাম, কিন্তু আমি ফোন তুলি না, কারণ জানতাম আবার সেই একই অভিযোগ শুনব, তাই ফোন কেটে দিয়েছিলাম। আদিত্য রেগে বলল, তোমার কারণেই আমি এত বড় ঝামেলায় পড়েছি। রূপা চেঁচিয়ে উঠল, আমার দোষ কি? বাবা মা সন্তানের জন্য যা করেন তা তো তাদের কর্তব্য, এতে নতুন কিছু করলেন না উনি। এখন উল্টে আমাদের সম্মানহানি করছেন। আমি 1 পয়সাও দিতে দেব না। আদিত্য চুপ করে গেল। তখন রূপার বাবা বললেন, আমার একটা উপায় আছে, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তারপর তারা একটা চক্রান্ত করে এবং আদালতের পরবর্তী শুনানিতে পুরো পরিকল্পনা কার্যকর করতে শুরু করে। শুনানির দিন সরল বিশ্বাস আদালতে পৌঁছান। তখন এক সাংবাদিক বলছিল, এমন অকৃতজ্ঞ ছেলের ফাঁসি হওয়া উচিত। সেটা শুনে সরল বিশ্বাস বললেন, আদিত্য আমার ছেলে। আমি শুধু তাকে নয়, আজকের প্রজন্মকে শিক্ষা দিতে চাই, তারা যেন বোঝে বাবা মা কোনো ফালতু জিনিস নয়। আদালতে আদিত্যর আইনজীবী দাবি করে, সরল বিশ্বাসের স্মৃতি দুর্বল হয়ে গেছে। এমনকি সরল বিশ্বাসের নিজের আইনজীবীও মিথ্যে সাক্ষ্য দেয় যে তিনি অনেক কিছু ভুলে যান। এই বিশ্বাসঘাতকতা দেখে সরল বিশ্বাস রেগে যান এবং নিজের স্মৃতিশক্তি পরীক্ষা করতে নিজেই প্রশ্ন করতে থাকেন। তিনি জিজ্ঞাসা করেন, এই মামলাটা আমি কোন তারিখে ফাইল করেছিলাম? আইনজীবী ঘাবড়ে গিয়ে বলল, 17 অথবা 18 অক্টোবর। সরল বিশ্বাস বললেন, না, 20 অক্টোবর। তারপর শুনানির তারিখ, ট্যাক্সির নম্বর, সবকিছু নির্ভুলভাবে বলে দেন তিনি। সবাই অবাক হয়ে যায়। তারপর বিচারক বলেন, আদিত্য আইনত দোষী নয়, কিন্তু নৈতিকভাবে সে গাফিলতি করেছে, তাই আদিত্যকে তার বাবার খরচের টাকা ফিরিয়ে দিতে হবে। এই রায় শুনে সরল বিশ্বাসের চোখে জল চলে আসে। তিনি বললেন, আমি জানতাম আদিত্য শাস্তি পাবে না। আমি চাই শুধু সমাজ সচেতন হোক। 2 মাস পর হঠাৎ একদিন আদিত্যর ফোনে কল আসে, হ্যালো আদিত্য, জন্মদিনের শুভেচ্ছা। এই আওয়াজ শুনে সে অবাক হয়ে যায়, কারণ এটি তার মা মীনার কণ্ঠস্বর ছিল। আদিত্য? ফোনের অপর পাশ থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এল।
হ্যাঁ বাবা, আদিত্য উত্তরে বলল। তোমার মা বেঁচে আছে আদিত্য, আমাদের ছেড়ে কোথাও যায়নি। আমি জেনে শুনে সকলের সামনে মিথ্যে বলেছিলাম, বললেন সরল বিশ্বাস। এই কথা শুনে আদিত্যর চোখে আনন্দাশ্রু জমে গেল। সে বুঝতেই পারছিল না কি হচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা রূপা বুঝে উঠতেই পারছিল না ব্যাপারটা কি। আদিত্য ফোনটি নামিয়ে বলল, রূপা, মা বেঁচে আছে। এই কথা শুনেই রূপা তেলে বেগুনে জ্বলে উঠল। তোমার বাবার এত বড় সাহস কি করে হলো? দেখো, এবার আমি আদালতে দেখিয়ে দেব একজনকে ঠিক কিভাবে ঠান্ডা করে দেওয়া যায়। তারা আমাদের এত বড় অপমান করলেন, আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিলেন, আর তুমি এখন এমন করে আনন্দ করছো? তুমি কি বলছো রূপা? আদিত্য আশ্চর্য হয়ে বলল। রূপা বলে চলল, তোমার বাবা আমাদের কতটা অপমান করেছেন জানো? সামাজিক মাধ্যমে আমাদের নিয়ে মিম বানানো হচ্ছে, কেউ রাস্তায় আমাকে দেখে কি চোখে তাকায়। কোথাও বেরোতে পারি না এখন। আমি তাকে জেলে পাঠাবো। আদিত্য বলল, রূপা, শান্ত হও। রূপা বলল, না, এবার তুমি শুধু দেখো আমি কি করি, বলে সে সঙ্গে সঙ্গেই নিজের বাবাকে ফোন করল। পরের দিন পুলিশ এসে সরল বিশ্বাসকে গ্রেপ্তার করে এবং মামলাটি আবার খোলা হয়। যখন আদালতে তাকে নিয়ে যাওয়া হলো, তখন মিডিয়া চেঁচিয়ে জিজ্ঞাসা করল, বাবা, আপনি এমন করলেন কেন? আমাদের বিশ্বাস ছিল আপনার ওপর। সরল বিশ্বাস এসে বললেন, আমি কিছু ভুল করিনি। শুনানির সময় বিচারক জিজ্ঞাসা করলেন, আপনি সত্যি কি করেছিলেন আমাদের বলুন। সরল বিশ্বাস বললেন, যেদিন আমার স্ত্রীকে এক হাসপাতাল চিকিৎসা দিতে অস্বীকার করল, আমি তাকে অটোতে বসিয়ে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। পথে সে একেবারে অচেতন হয়ে পড়েছিল। আমি সোহনকে ফোন করেছিলাম, সেই সোহন যাকে বহু বছর আগে সামান্য সাহায্য করেছিলাম। সোহন সঙ্গে সঙ্গে এসে সাহায্য করল। আমার নিজের ছেলে, যে আমার রক্ত, সে একবার ফোন করেও জানতে চায়নি। সোহন হাসপাতালে টাকা জমা দিয়ে চিকিৎসা শুরু করাল। পরের দিন আমার স্ত্রী সুস্থ হয়ে উঠল এবং আমি তাকে সোহনের বাড়িতে পাঠিয়ে দিই। আমি তখনও আমার ছেলের ওপর ক্ষুব্ধ ছিলাম। ওর কারণে আজ ওর মায়ের মৃত্যু হতে পারত। তাই আমি একটা মিথ্যে মৃত্যু সনদ বানিয়ে মামলা করি, যাতে ও একটা শিক্ষা পায়। এই কথা শুনে রূপা আরও রেগে গেল। সে বলল, জজ সাহেব, দেখুন, সব সত্যি সামনে চলে এসেছে। আমাদের ইজ্জত মাটি করে এরা শহর জুড়ে নাটক করলেন। আমি অনুরোধ করছি, এদের কড়া শাস্তি দিন এবং যে টাকা মিথ্যে বলে আদায় করেছেন তা সুদসহ ফেরত দিন। সেই সময় আদালতে বসে থাকা মীনা দেবী উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আমার ছেলে আদিত্য আমাদের বিয়ের 5 বছর পর জন্মেছিল। কত প্রার্থনা, কত উপবাসের পর ঈশ্বর আমাদের কোল ভরিয়েছিলেন। সেই ছেলেকে আমরা ভালোবেসে মানুষ করেছি, নিজের পায়ে দাঁড় করিয়েছি। আজ কি আমরা তাকে ঘৃণা করব? সে অফিসার হয়েছে, নিজের জীবন তৈরি করেছে, তাতে আমাদের ভালোবাসা কমেনি। এই কথা শুনে আদিত্যর চোখ ভিজে উঠল। মীনা দেবী আরও বললেন, আর আমাদের পুত্রবধূর কথা বলতে গেলে আদিত্য অন্তত 6 মাসে একবার আমাদের দেখতে আসত, কিন্তু সে কখনো সঙ্গী হতো না। আমি জানি ওর পছন্দ ছিল বেসনের লাড্ডু, ঘিয়ের পিণ্ডি, নারকেলের বরফি। আমি সেগুলো বানিয়ে পাঠাতাম। 1 বছর আগে পুত্রবধূ গুরুতর অসুস্থ হয়েছিল। তখন ওর শ্বশুরমশাই খালি পায়ে ত্রম্বকেশ্বর মন্দিরে গিয়ে তার সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। আর আজ এই মেয়েটা বলছে আমরা তাকে ঘৃণা করি। তিনি রূপার দিকে তাকিয়ে বললেন, তুমি যেই টাকা ফেরত চাচ্ছ জানো, সেই টাকার 1 পয়সাও এখন ওনার নামে নেই। উনি তো বস্তির বাড়িটাও বিক্রি করে দিয়েছেন। রূপার আইনজীবী চেঁচিয়ে বলল, মিথ্যে, পুরোপুরি মিথ্যে। এত টাকায় কিভাবে খরচ হলো? মীনা দেবী শান্তভাবে বললেন, এই টাকায় আমার স্বামী একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। সেখানে ছেলে মেয়েদের দ্বারা পরিত্যক্ত অসহায় বৃদ্ধদের জন্য সব রকম সুযোগ সুবিধা রাখা হয়েছে। তিনি জানতেন একদিন সত্যি সামনে আসবেই, কিন্তু তার আগে তিনি হাজার হাজার বৃদ্ধ মানুষের দুঃখ কষ্ট বাস্তবতা সামনে আনতে চেয়েছিলেন, এবং তিনি সফল হয়েছেন। আদালত জুড়ে হাততালি পড়ে গেল। এমনকি রূপার মুখেও একটু আবেগ দেখা দিল। সে উঠে দাঁড়িয়ে বলল, জজ সাহেব, আমি আমার মামলা তুলে নিচ্ছি। তারপর সে আদালত ছেড়ে চলে গেল। তখন বিচারক বললেন, হ্যাঁ, মামলা তুলে নেওয়া হয়েছে, কিন্তু শ্যামলাল বাবু, সরল বিশ্বাস যে ভুল করেছেন, আদালত তা মাফ করতে পারে না। তাই তাকে 3 মাসের জেলের সাজা দেওয়া হলো। সরল বিশ্বাস হাসিমুখে সাজা মেনে নিলেন।
3 মাস পর যখন তিনি জেল থেকে বেরিয়ে এলেন তখন সরাসরি তার বৃদ্ধাশ্রমে চলে গেলেন। ছেলে বউ এসে ক্ষমা চাইল, বলল, আগের সব ভুলে আমাদের সঙ্গে চলুন। তিনি তাদের ক্ষমা করলেও নিজে বৃদ্ধাশ্রমে থেকেই জীবনের বাকি সময় কাটানোর সিদ্ধান্ত নিলেন। কিছুদিন পরে আদালতে সেই বিচারক ও বৃদ্ধাশ্রমে এলেন। তিনি আশ্রম দেখে মুগ্ধ হয়ে বললেন, শ্যামলাল বাবু, আমি এখানে এসেছি আপনাকে ধন্যবাদ জানাতে। আমার ছেলে বেঙ্গালুরুতে চাকরি করত, মাসে একবারও ফোন করত না। আপনার মামলার পর থেকে সে দিনে 2 বার ফোন করে, আর এখন ছুটির দিনে স্ত্রী ও সন্তানদের নিয়ে আমায় দেখতে আসে। এজন্য আমি কৃতজ্ঞ। বিচারক তাকে জড়িয়ে ধরলেন। শ্যামলাল বাবুর চোখে তখন আনন্দাশ্রু আর মুখে তৃপ্তির হাসি। এই গল্পটি শুধু সরল বিশ্বাস বা আদিত্যর নয়, এটি আমাদের সমাজের হাজার হাজার বাবা মায়ের প্রতিচ্ছবি। এই গল্পের প্রতিটি পরতে রয়েছে আবেগ, সংগ্রাম আর এক অটুট ভালোবাসার বার্তা। আমরা এই গল্পটি আপনাদের কাছে তুলে ধরলাম যাতে এটি সকলের মনে দাগ কাটতে পারে এবং নতুন প্রজন্ম তাদের মা বাবার প্রতি আরও সংবেদনশীল হতে পারে। যদি এই গল্পটি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তবে সম্ভবামী যুগে যুগে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার সমর্থন আমাদের আরও এমন অর্থপূর্ণ গল্প নিয়ে আসার প্রেরণা যোগাবে। ধন্যবাদ।